এদিকে ডেঙ্গুতে দেশে রেকর্ড মৃত্যু। বাংলাদেশের কারোর সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, বললেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো, ৩০ গুম ২৬ খুনে মৃত্যু পরিবানায় আওয়ামী লীগ পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩০ গুম ২৬ খুনে মৃত্যু পরিবানায় আওয়ামী লীগ পুলিশ। শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ মানুষের জেলা হিসেবে পরিচিত রাজশাহী, এই অঞ্চলের সহজ সরল অধিবাসীদের জীবন দুর্বিষহ করে তুলেছেন ফ্যাসিবাদী সরকার। আওয়ামী দুঃশাসনের ১৫.৫ বছরে ৩০ জনকে তুলে নিয়ে অন্ধকার কুঠুরিতে আটকে রাখা হয়, চলে নির্মম নির্যাতন। তাদের মধ্যে ৫ জন এখনো বাড়ি ফিরতে পারেননি। এছাড়া ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে জনগণের কণ্ঠরোধ করেছিল পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্যরা। তারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী, বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের ২৬ নেতাকর্মীকে হত্যা করেছে। জঙ্গি নাটক করতে গিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে পুরো একটি পরিবারকে। আওয়ামী অপশাসনের আরেকটি হাতিয়ার ছিল মিথ্যা ও গায়েবী মামলা। ১.৫ দশকের বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ৮ শতাধিক মামলা দেওয়া হয়েছিল। আসামি করা হয় বিএনপি ও জামায়াতের অন্তত ৫,৫০০ নেতাকর্মীকে। ছিনিয়ে নেওয়া হয়েছে বহু সম্পদ, জমি ও ব্যবসা বাণিজ্য। গুড়িয়ে দেওয়া হয়েছে বসত বাড়ি। আহত করা হয়েছে ২ সহস্রাধিক নেতাকর্মীকে। ৫০ জনকে পঙ্গু করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী সদস্য এবং আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়া গ্রেপ্তার, হয়রানি ও ভয়ভীতি দেখানো ছিল নিত্যদিনের চিত্র। বিএনপি জামায়াতের কেউ শান্তিতে রাতে ঘুমাতেও পারেননি। দলীয় সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৫.৫ বছরের দুঃশাসনে প্রধান বিরোধী দল বিএনপির ৭ নেতাকর্মী খুন হন এবং আহত হন সহস্রাধিক। জামায়াতের রাজশাহী মহানগরীতে নিহত হন ১৪ এবং জেলায় ৫ নেতাকর্মী। পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগের গুলিতে আহত হয়েছেন অন্তত কয়েক হাজার, পঙ্গুত্ব বরণ করেছেন অর্ধ শতাধিক নেতাকর্মী। রাজনৈতিক মামলা। রাজশাহী মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম বলেন, ফ্যাসিবাদের আমলে ৫ শতাধিক গায়েবী ও রাজনৈতিক মামলা হয়। এর অধিকাংশই কথিত নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে করে। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেক মামলা করেন। রাজশাহী জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর রইসুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সময় রাজশাহীর প্রায় ২ শতাধিক গায়েবী বা নাশকতার মামলা দায়ের হয়। এসবের অধিকাংশই প্রত্যাহার করা হয়েছে। প্রধান টার্গেট ছিল জামায়াত শিবির। ক্ষমতা নেওয়ার পর রাজশাহীতে আওয়ামী দমন পীড়নের মূল লক্ষ্য ছিল জামায়াত ও শিবিরের নেতাকর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয় দখল ও স্থানীয় আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের প্রধান বাধা হিসেবে নিয়ে চালায় ব্যাপক হত্যাযজ্ঞ। এতে শুধু রাবিতে ৫ শিবির নেতাকর্মীকে খুন করে পুলিশ ও ছাত্রলীগ ক্যাডার। তাদের প্রথম টার্গেট ছিলেন রাবি ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী। তাকে ২০০৯ সালের ১৩ মার্চ প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। রাবি শেখ মুজিবুর রহমান হল দখল নিতে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ক্যাডাররা ছাত্র শিবিরের ওপর সশস্ত্র হামলা চালায়। তাদের প্রতিরোধ করলে বেঁধে যায় তুমুল সংঘর্ষ। এতে নিহত হন ছাত্রলীগ কর্মী ফারুক। পরদিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে শিবিরের ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের কয়েকশো জনের নামে নগরীর মতিহার থানায় মামলা করেন। শুরু হয় ব্যাপক ধরপাকড়, হয়রানি ও গুম। এক পর্যায়ে এই মামলায় জড়িয়ে দেওয়া হয় জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, রাজশাহী মহানগর আমির আতাউর রহমান, রাবি ছাত্র শিবিরের সভাপতি শামসুল আলম গোলা, সেক্রেটারি মোবারক হোসেন সহ ১১০ জনকে। মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠে গুম। আওয়ামী ফ্যাসিবাদের ১৫.৫ বছরে শুধু রাজশাহীতে র্যাব ও পুলিশের হাতে ৩০ জনের অধিক বিএনপি জামায়াত নেতাকর্মী গুমের শিকার হন। তাদের মধ্যে কয়েকজনের লাশ উদ্ধার হয়েছে, কয়েকজনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ৫ জনকে এখনো ফিরিয়ে দেওয়া হয়নি। ফিরে আসা অনেকেই ভুগছেন মানসিক সমস্যায়। তাদের প্রায় সবার পক্ষে গুম কমিশনে অভিযোগও দেওয়া হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের স্কুল শিক্ষক আব্দুল সামাদ ও আবেদা বিবি দম্পতির ছেলে আব্দুল কুদ্দুসকে ২০১৭ সালে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সেই থেকে তার জন্য অপেক্ষায় আছেন এই দম্পতি। আবেদা বিবি বলেন, আব্দুল কুদ্দুসকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন দরজার সামনে বসে থাকি। পুলিশ ওকে নিয়ে গেল, কিন্তু কোনো কাগজ দিল না, কোনো মামলাও হলো না। ৮টি বছর চলে গেল, আর ফিরে এলো না, শুধু নীরবতা। সন্তানের জন্য চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে। কাদার পানিও আর চোখে নেই। বুকের ধন কুদ্দুসের সঙ্গে কি হয়েছে কেউ কিছু জানালো না। মনটাকে বুঝ দেব কি দিয়ে? প্রায় একই সময়ে গুমের শিকার বিএনপি কর্মী
মুরসালিনুর ইসলামের সন্তান রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগরের কাছে তার বাবার কথা জানতে চাইতেই দুই চোখ দিয়ে অশ্রুর নহর ছেড়ে দিলেন। দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, চলতে ফিরতে একাকিত্বর সময় আমার বাবা এসে বলে, আমাকে এখনো বের করলি না তো তোরা, আমাকে বের কর। আমি বাবার সঙ্গে হাত ধরে স্কুলে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম। সেই বাবাকে 8 বছর ধরে দেখি না। আমি বাবার মুখে মাথা গুজে কান্না করতে চাই। আমি রাতে ঘুমাতে পারি না, স্বপ্নেও বারবার আসেন এবং ডাকে যে আমাকে খুঁজে নিয়ে আসবে না। আমি এ ধরনের স্বপ্নগুলোও দেখি। গুমের শিকার আরেক বিএনপি কর্মী আব্দুল কুদ্দুসের স্ত্রী জামিলা আক্তার বলেন, আমার স্বামী জীবিত না মৃত, আমি বিধবা না সধবা, আমার সন্তানরা কি পিতৃহারা? আল্লাহর কাছে আমার স্বামীর জন্য কবরের আযাব থেকে মুক্তি চাইবো না সুস্থতার জন্য দোয়া চাইবো? জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে এর সঠিক উত্তর চাই। গোদাগাড়ি থেকে 2016 সালে জামায়াত কর্মী ইসমাইল হোসেনকে গুম করে নিয়ে যায় র্যাব 5 এর তৎকালীন রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা। এরপর থেকে তার কোনো হদিস নেই। কোথায় আছে, কেমন আছে, কেউ বলতে পারছে না। গোদাগাড়ি মাটিকাটা ইউনিয়নের রেলগেট এলাকার আব্দুর রাজ্জাক শামীম র্যাব 5 নাটোরে গুম করে প্রায় 3 মাস রেখে শারীরিক নির্যাতন করার পর অবস্থার অবনতি হলে পরিবারের কাছে হস্তান্তর করে। কিছুদিন পরে তিনি মারা যান। গোদাগাড়ি পৌর এলাকার বারুইপাড়া গ্রামের আমিনুল ইসলামকে 2018 সালের 12 মে র্যাব 5 তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে 3 মাস 18 দিন গুম রাখে। পরে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইসলামী বই দিয়ে মামলা দায়ের করে। ভুক্তভোগী আমিনুল আমার দেশকে বলেন, তার সঙ্গে আয়নাঘরে বন্দী ছিলেন মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন। বাংলাদেশের কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, বললেন প্রেস সচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থা নিয়ে সরকারের অতিরিক্ত মন্তব্য না করা ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সেই সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। সরকারের এই বিষয়ে কম কথা বলাই ভালো। প্রেস সচিব বলেন, জরিপের পরিসংখ্যানে বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে 95% মানুষ ভোট দিতে চাওয়ার মানে সামনে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য। ইনোভেশনের প্রকাশিত জরিপে দেখা যায়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে অবগত নন 56% মানুষ। পিআর চান 21.8% এবং চান না 22.2%। জরিপে অংশ নেন 10,413 জন উত্তরদাতা। এর মধ্যে 69.9% মনে করেন একটি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা এ বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।